নমস্কার, আমি জ্যোতিষ শাস্ত্রী শ্রী সনাতন বলছি। আজকে আপনাদের দেখাবো যে সপ্তম ভাবের বিচার কিভাবে করবেন। সপ্তম ভাবের বিচার করতে গেলে সপ্তম ভাবের কারকতা সম্বন্ধে অবশ্যই জানা দরকার। সপ্তম ভাব থেকে কি কি বিচার করা হয়। এর আগে আমি যখন সপ্তম ভাবের কারকতা সম্বন্ধে বলেছি তাতে আপনারা সব জেনেছেন যারা নিয়মিত ভিডিও দেখেন। তো আজকে আপনাদের বলবো সপ্তম ভাবের বিচার পদ্ধতি। তো সপ্তম ভাব যে গ্রহ সে কোথায় কীরমভাবে থাকলে আপনাদের কীরকম ফললাভ হবে সেই জিনিসগুলো দেখাবো। যারা জ্যোতিষ শিখছে বা জ্যোতিষ নিয়ে আগ্রহী বা জ্যোতিষ নিয়ে পড়াশোনা করছে, পরবর্তীকালে জ্যোতিষ নিয়ে প্র্যাকটিস করতে চায় বা প্রফেশন করতে চায়, বা যারা নতুন প্র্যাকটিস করছে তাদের জন্য উপকারী। যারা নিজের ছক নিজে দেখতে চায়, এইসব দেখে নিজের ছক নিজে দেখলে বুঝতে পারবে তার জীবনে কি ঘটতে চলেছে। এই সপ্তম ভাব থেকে প্রথমে আমরা বিচার করি কি বিবাহ, ব্যবসা, মামলা মোকদ্দমা, প্রতিদ্বন্দ্বী এবং যে সমাজের যে ব্যবস্থা সেই সব জিনিস এই সপ্তম ভাব থেকে বিচার করা হয়। কারকতা যখন বলেছি সম্পূর্ণ ডিটেলস বলা হয়েছে, সেই ভিডিওটা আপনারা একবার দেখে নেবেন যারা কারকতা সম্বন্ধে জানেন না। আজকে জানাবো যে হচ্ছে এই সপ্তম ভাব বা সপ্তম পতি কোন ভাব থাকলে কোন রেজাল্ট দেয় বা কীরকম ফল লাভ হয়। ধরুন এখানে লগ্ন ধরুন মেষ যদি লগ্ন হয় তার সপ্তম পতি হবে তুলা। তো তুলার অধিপতি হচ্ছে শুক্র হচ্ছে তুলার অধিপতি। শনি লিখলাম, শুক্র হচ্ছে তুলার অধিপতি। এই শুক্র এই 12 ভাবে যে অবস্থান করবে তার কীরকম ফল দেবে আসুন জেনে নিই। শুক্র যদি এই দ্বিতীয় অবস্থান করে, দেখুন প্রথমে লগ্ন দিয়েই করি। শুক্র যদি লগ্নে অবস্থান করে, এটা মুছে দিলাম। শুক্র যদি লগ্নে অবস্থান করে তাহলে স্বামী বা স্ত্রীর মধ্যে কি থাকে না, প্রীতির সম্পর্ক থাকে, মানে দুজনকে ভালোবাসে, তাদের সংসার জীবন ভালো হয়। এবং ব্যবসায় যদি যুক্ত থাকে তাহলে ব্যবসা তাদের ভালো হবে, এবং পার্টনারের ব্যবসা যদি হয় তাহলে তাদের ব্যবসা, পার্টনারের সঙ্গে যে ব্যবসা সেটা কিন্তু ভালো হবে। এবং অন্য যে ব্যক্তি বা লোকের সঙ্গে জাতক বা জাতিকার সম্পর্ক কিন্তু ভালো থাকে যদি সপ্তমপতি লগ্নে থাকে। সপ্তমপতি শুক্র যদি দ্বিতীয় থাকে তাহলে কি হবে না, বিবাহের পর আর্থিক উন্নতি, ব্যবসার মাধ্যমে আর্থিক উন্নতি, এবং যে বিবাহ যে হবে তার মাধ্যমেও আর্থিক উন্নতি হবে। এবং সপ্তমপতি শুক্র যদি দ্বিতীয় থাকে তাহলে আত্মীয় স্বজন পরিচিতদের মধ্যেই জাতক বা জাতিকার বিবাহ হবে। এবার সপ্তমপতি যদি তৃতীয় থাকে তাহলে কি হবে, সপ্তমপতি যদি তৃতীয় থাকে বা তৃতীয় অবস্থান করে তাহলে বাড়ির কাছাকাছি জায়গায় বিবাহ হবে, যোগাযোগের মাধ্যমে বিবাহ হবে, স্বামী স্ত্রী পরস্পরের সঙ্গে সহযোগিতা করবে এবং যে কোনো সমস্যার সমাধান তারা করবে। এইসব জাতক বা জাতিকা যদি পরিবহন, টেলিফোন, প্রিন্টিং, কন্ট্রাক্টর, এজেন্সি ব্যবসায় জাতক জাতিকারা করলে তাদের লাভবান হয় বা ভালো হয়, ব্যবসা উন্নতি হয়। এবং এই সপ্তমপতি, ধরুন এই সপ্তমপতি শুক্র যদি কর্কটে থাকে চতুর্থে, এটা আমি দেখাচ্ছি এই গৃহ মানে সপ্তমপতির বিভিন্ন স্থানের বা বিভিন্ন অবস্থানের ফল। তো
তো সপ্তম পতি যদি চতুর্থে থাকে তাহলে জাতকে কি হবে না, বিবাহ একটু দেরি হয়, স্ত্রীর প্রচেষ্টায় বা স্ত্রী প্রচেষ্টায় মানে জাতকের সম্পত্তি লাভ হয়, বা যদি স্ত্রীর হয় সেটা তাহলে স্বামীর প্রচেষ্টায় জাতকের সম্পত্তি লাভ হয়। জাতক হলে জাতিকার স্ত্রী শিক্ষিত হবে এবং স্ত্রীর হলে জাতকের স্বামী শিক্ষিত হবে। বাড়ির কাছাকাছি বিবাহ হবে এবং পরিবারের যে মাধ্যমে বা পরিবারের চেনাশোনা লোকের সঙ্গে বিবাহর সম্ভাবনা বেশি থাকে। এবার সপ্তম পতি যদি পঞ্চমে থাকে, পঞ্চম দেখুন লগ্নের পঞ্চম হচ্ছে এটা, এই সিংহ, মেষ লগ্নের পঞ্চম সিংহ, তাহলে কি হবে না, জাতক বা জাতিকা যারই হোক তার বিবাহ কিন্তু প্রেম করে হবে এবং বিবাহিত জীবন মোটামুটি সুখেরই হয় এবং জাতক জাতিকা একটু মানে দুজনার প্রতি একটু অ্যাট্রাকশন বেশি থাকে, মানে বিপরীত লিঙ্গের প্রতি। এবার সপ্তম পতি যদি ষষ্ঠে থাকে কন্যাতে, শুক্র যদি কন্যাতে থাকে তাহলে কি হবে, সপ্তম পতি যদি ষষ্ঠে থাকে তাহলে জাতকের স্ত্রী হয় রুগ্ন এবং জাতিকা হলে তার স্বামী হবে রুগ্ন। জাতক বা জাতিকার বিবাহের মানে আগ্রহটা কম থাকে, আবার যদি বিবাহ হয়ে যায় কিন্তু বিবাহিত জীবনে অশান্তি লেগেই থাকে এবং অশুভ পতি যদি বা অশুভ গ্রহ যদি যুক্ত হয় তাহলে এখানে বিবাহ বিচ্ছেদও হতে পারে। এবার সপ্তম পতি যদি সপ্তমেই অবস্থান করে, ধরুন সপ্তম পতি সপ্তমে অবস্থান করলো তাহলে কি হবে, সপ্তম পতি যদি সপ্তমে অবস্থান করে তাহলে জাতকের স্ত্রী জাতককে নিয়ন্ত্রণ করবে বা স্বামীর হলে এটা, আর যদি স্ত্রী হয় তাহলে জাতিকার স্বামী জাতিকাকে নিয়ন্ত্রণ করবে। লাইফ পার্টনার বা বিজনেস যে পার্টনার, তাদের সঙ্গে পার্টনারের সব ব্যাপারে কিন্তু এরাই সিদ্ধান্ত নেবে, স্বামীর হলে স্ত্রী হলে স্বামী। ব্যবসার ক্ষেত্রে যদি ব্যবসার যে পার্টনার যে থাকবে তার সিদ্ধান্তের উপর অন্যজনা সিদ্ধান্ত নেবে, এ করে কি তাদের মধ্যে কোনো মনোমালিন্য হবে না বা কোনো ঝগড়াঝাটি অশান্তিও হবে না, ব্যবসা তাদের ভালো চলবে। এবার সপ্তম পতি যদি অষ্টমে অবস্থান করে, সপ্তম পতি অষ্টম, তাহলে কি হবে, স্বামী স্ত্রীর মধ্যে অযথা মানে ঝগড়া অশান্তি হয়, স্বামী কারণে স্ত্রীর কারণে স্বামীর জীবনে হতাশা আসে, পরস্পরকে কি করে দোষারোপ করে বা সন্দেহ করে, বিবাহিত জীবন অশান্তিপূর্ণ হয়, স্বামী বা স্ত্রীর মৃত্যুর সম্ভাবনা থাকে, কিন্তু জাতক বা জাতিকার কিন্তু মৃত ব্যক্তির সম্পত্তি লাভের সম্ভাবনা। এবার সপ্তম পতি যদি নবমে অবস্থান করে, নবমে সপ্তম পতি শুক্র নবমে অবস্থান করে, তাহলে কি হবে না, জাতক বা জাতিকার বিবাহ কিন্তু দূরে নির্দেশ করে এবং অপরিচিত ব্যক্তির সঙ্গে বা অপরিচিত নারীর সঙ্গে বা নারী হলে পুরুষ হলে অপরিচিত নারীর সঙ্গে বিবাহ হবে এবং বিবাহের পরে ভাগ্য উন্নতি হবে, পাত্র বা পাত্রী কিন্তু উচ্চ শিক্ষিত হবে, মানে যেই দুইজনেই বিবাহ কারক হোক না কেন, যার চক্রে এরকম যোগ থাকবে তার ক্ষেত্রেই এইসব হবে। এবার সপ্তম পতি যদি দশমে অবস্থান করে, সপ্তম পতি ধরুন দশমে অবস্থান করলো, তাহলে কি হবে, জাতকের বিবাহ হবে কোথায় না,
ভালো ঘরে মানে বনিদি পরিবারে বিবাহ হবে। বিবাহ দেরিতে হবে হলেও বিবাহ জীবন খুব একটা সুখের হবে না, কারণ জাতক বা জাতিকার, ধরুন যদি স্ত্রীর ক্ষেত্রে হয় তাহলে জাতক, জাতক যদি স্বামীর ক্ষেত্রে হয় তাহলে স্ত্রী। এদের যে মানসিকতা, এরা কিন্তু এই কর্মজীবনের উপর ভিত্তি করে এদের মানসিকতা তৈরি হয়। ধরুন কোনো স্বামীর স্ত্রী চাকরি করে, সেই ক্ষেত্রে কি হয় না, স্ত্রীর ভেতর যে একটা পাওয়ার এসে যায়, যেই পাওয়ারই হোক, সবাই জানেন কি পাওয়ার আসে, অর্থনৈতিক পাওয়ার। এতে স্বামী স্ত্রীর মধ্যে অনেক সময় কি হয় না, ভুল বোঝাবুঝি হয়, বা এই পাওয়ারের জন্যে, বা স্বামী স্ত্রী হয়তো দুজনাই পাওয়ারফুলি, তাতে কিন্তু দুজনের ক্ষেত্রে জীবনের একটা সুখভাব আসে না। কর্মজীবন হয়তো ভালো হয়, কিন্তু কর্মজীবনের জন্য আবার সংসার জীবনটাও কিছুটা অসুখের হয়ে ওঠে। বা সপ্তমপতি যদি এই একাদশে অবস্থান করে তাহলে কি হবে? সপ্তমপতি একাদশে অবস্থান করলো তাহলে জাতকের বিবাহিত জীবন সুখের হয়, ব্যবসায় সাফল্য লাভ করে এবং ব্যবসার মাধ্যমে আর্থিক উন্নতি হয়। আর কি হয় না, স্বামী স্ত্রীর মধ্যে বন্ধু সুলভ সম্পর্ক থাকে। জাতক বা জাতিকার মানে স্বামী হোক বা স্ত্রী হোক, দুজনার প্রতি যে ভালোবাসা সেটা ভালো থাকে, এবং দুজনার প্রতি মন হোক বা শরীর হোক বা যে কোনো বিষয় হোক, তারা কিন্তু ভালো থাকে। এই সব মানে ব্যাপার নিয়ে আর কি, যে কোনো ব্যাপার মানে সংসারই হোক, শারীরিক হোক, মানসিক হোক, বা ব্যবসায়িক হোক, কর্ম হোক, সব দিক দিয়ে কিন্তু তারা মোটামুটি ভালোই থাকে। এবার সপ্তমপতি যদি এই দ্বাদশে অবস্থান করে মানে 12তম ঘরে, তাহলে কি হয়, বিবাহিত জীবন সুখের হয় না। স্বামী স্ত্রী পরস্পরের মধ্যে একটা দূরত্ব সৃষ্টি হয়। স্ত্রী ক্ষেত্রে স্বামীর ক্ষেত্রে স্ত্রী রুগ্ন হয়। চিকিৎসার জন্যে তাদের অর্থ ব্যয় হয় এবং ব্যবসায় সাফল্য লাভ হয় না। এখানে আমি এই বললাম কারণ এখানে যদি ধরুন এখানে শুক্র আবার উচ্চস্থ হয়, তাহলে দ্বাদশে যদি শুক্র উচ্চস্থ হয় তাহলে কিন্তু যেই ঘটনাগুলো বললাম দ্বাদশের সম্পর্কে, সেটা হয়তো হবে না। কারণ যেহেতু শুক্র দ্বাদশে উচ্চস্থ হয়েছে মীনের ঘরে। শুক্র দ্বাদশে কার ঘরে উচ্চস্থ হয়েছে? মীনের ঘরে, মানে বৃহস্পতির ঘরে। তো উচ্চস্থ গ্রহ হলে কিন্তু অশুভ ফল দেবে না, এটা সবসময় মনে রাখতে হবে। এটা আমি যেহেতু অবস্থানের ফল দেখালাম, এটা মেষ লগ্ন না হয়ে বিষলগ্ন হতে পারত বা মিথুন লগ্ন হতে পারত, এবং উচ্চস্থ নিচস্থ হলে কিছুটা ফারাক হবে। যখন কোনো গ্রহ নিচস্থ হয় তখন তার রেজাল্ট বা শুভ ফল যেমন কম হয়, সেরকম উচ্চস্থ হলে শুভ ফল ভালো হয়, অশুভ ফল কম হয়। আমার মোবাইল নম্বর 9333828747। আপনাদের যদি আমার এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন, এবং যেতে যেতে একবার সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন। আমার এই মোবাইল নম্বরে আপনারা যোগাযোগ করতে পারেন, যে কোনো সমস্যার সমাধান করে থাকি। বৈবাহিক, অর্থনৈতিক, চাকরি, শিক্ষা, উচ্চশিক্ষা, বিদেশ যাত্রা, যে কোনো বিষয়ে আপনি এই নম্বরে যোগাযোগ করবেন। খুব অল্প মূল্যে মানে রেমেডি আমি বহুত মানে দামি দিই না, কারণ সবার ক্ষেত্রে দামি রেমেডি নেওয়া সম্ভব নয়। আর দামি রেমেডি দিলেই যে ভালো কাজ হবে তারও কোনো মানে নেই। সঠিক জিনিস যদি সঠিক সময়ে দেওয়া যায় তাহলে কিন্তু দামি রেমেডির দরকার হবে না, মানে কম দামি রেমেডিতেও ভালো কাজ করে যায়, যদি সেটা সঠিক সময় সঠিক প্রয়োগ করা হয়।
আজ এই পর্যন্তই। আমার এই ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। নমস্কার।